নিশির সাম্রাজ্য পর্ব সংখ্যা ৪ লিখনীতে মাইমুনা খাতুন আনিকা। গল্প পাঠে আমি মাইমুনা। রাতের বৃষ্টি তখনও থামেনি। নিশির সাম্রাজ্যের ছাদে দাঁড়িয়ে ছিল মেহেরিন। বাতাসে তার লম্বা কালো চুল বারবার মুখের সামনে এসে পড়ছিল। দূরের শহরের আলো বৃষ্টির পর্দার আড়ালে ঝাপসা হয়ে গেছে। হঠাৎ পেছনে পায়ের শব্দ। মেহেরিন ফিরে তাকালো। আদ্রিয়ান। কালো পোশাকে দাঁড়িয়ে থাকা মানুষটাকে অন্ধকারেও আলাদা করে চেনা যায়। তার দীর্ঘ অব্যয় স্থির ভঙ্গি আর গভীর চোখে এমন এক রহস্য ছিল যার উত্তর মেহেরিন কখনো খুঁজে পায়নি। তুমি এখানে? মেহেরিন জিজ্ঞেস করল। তুমিও তো এখানে, আমি প্রশ্ন করেছি। আদ্রিয়ান কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বলল, তোমাকে নিচে পাওয়া যাচ্ছিল না। মেহেরিন ভুরু কুঁচকাল। আমাকে খুঁজছিলে? না। একটু থেমে সে যোগ করল, শুধু নিশ্চিত হতে এসেছিলাম তুমি নিরাপদে আছো। মেহেরিন কিছু বলল না। বাতাস হঠাৎ জুড়ে বইল। তার হাতে থাকা কাগজটা উড়ে মেঝেতে পড়ে গেল। আদ্রিয়ান সেটা তুলে নিল। কাগজে লেখা R-17 এর পূর্ববর্তী লক্ষ্য মেহেরিন নৌসীন। আদ্রিয়ান চোখ কয়েক মুহূর্ত কাগজটির উপর স্থির রইল। এটা তুমি কোথায় পেলে? আমার ঘরে। আজ রাতে একা কোথাও যাবে না। মেহেরিন বিরক্ত হয়ে বলল, আমাকে আদেশ করার অধিকার তোমার নেই। আদ্রিয়ান শান্তভাবে কাগজটা তার হাতে ফিরিয়ে দিল। ঠিক। তারপর নিচে তাকিয়ে বলল, তবে বিপদ যখন দরজায় দাঁড়ায় তখন অধিকার নয়, সতর্কতা দরকার। মেহেরিন তার দিকে তাকিয়ে রইল। কথাটার মধ্যে অদ্ভুত কিছু ছিল, কিন্তু সে বুঝতে পারল না কি। হঠাৎ নিচ থেকে গুলির মতো তীক্ষ্ণ শব্দ শোনা গেল। মেহেরিন সঙ্গে সঙ্গে সিঁড়ির দিকে ছুটল। আদ্রিয়ানও পিছনে গেল। প্রাসাদের নিচতলায় আবার হামলা শুরু হয়েছে। মেহেরিন তার লোকদের নির্দেশ দিতে লাগল, পূর্ব দিক বন্ধ করো। আদ্রিয়ান নিজের দলকে অন্যদিকে পাঠালো। দুজন পাশাপাশি দাঁড়িয়ে পরিস্থিতি সামলাতে লাগলো। এক পর্যায়ে একজন মুখোশধারী মেহেরিনের দিকে এগিয়ে এলে আদ্রিয়ান তাকে থামিয়ে দিল। মেহেরিন অবাক হয়ে বলল, আমি নিজেই পারতাম। আদ্রিয়ান বলল, জানি। তাহলে? সে উত্তর দিল না, শুধু মেঝের দিক থেকে একটি কালো চিহ্ন তুলে নিল। R-17। মেহেরিন তার পাশে এসে দাঁড়ালো। আবার এই চিহ্ন। আদ্রিয়ান চিহ্নটার দিকে তাকিয়ে বলল, এবার ওরা ভুল করেছে। কিভাবে? কারণ এবার ওরা নিজেদের পরিচয় রেখে গেছে। মেহেরিন অবাক হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান চিঠিটা মুঠোয় বন্ধ করল। তারপর ধীরে বলল, এবার শিকার আমরাই করব। মেহেরিনের চোখে দৃঢ়তা ফিরে এলো একসঙ্গে। আদ্রিয়ান তার দিকে তাকাইল। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বলল, যতক্ষণ আমাদের লক্ষ্য এক। মেহেরিন হালকা হাসল। তাহলে আপাতত তোমাকে বিশ্বাস করা যায়। আদ্রিয়ান মুখে কোনো হাসি ফুটল না, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য এমন কিছু ছলকে উঠল যার অর্থ মেহেরিন বুঝতে পারল না। আর সেই মুহূর্তে প্রাসাদের দূরের দেয়ালে একটি নতুন বার্তা জ্বলে উঠল। দুজন একসঙ্গে হলে যুদ্ধ আরও সহজ হবে। নিচে আরেকটি লাইন, কারণ তোমরা জানো না তোমাদের মধ্যে একজনই আসল উত্তরাধিকারী। মেহেরিন ধীরে ধীরে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ানও লেখাটার দিকে তাকিয়ে রইল, কিন্তু এবারও সে কিছু বলল না, কারণ সেই সত্য সে জানে। আর সেই সত্য প্রকাশ পেলে মেহেরিন আর কোনোদিন তাকে আগের চোখে দেখবে না। রাত প্রায় শেষের দিকে। নিশীথ প্রাসাদের উপর কালো মেঘ জমেছে। বৃষ্টির ফোঁটা পুরনো জানালায় আছড়ে পড়ছে, আর দূরের বজ্রের শব্দে মাঝে মাঝে পুরনো প্রাসাদ কেঁপে উঠছে। কিন্তু প্রাসাদের ভিতরে কেউ ঘুমাচ্ছে না, কারণ কয়েক ঘন্টা আগেই দেয়ালে লেখা সেই বাক্যটি সবার মনে ভয়ের সৃষ্টি করেছে, তোমাদের মধ্যে একজনই আসল উত্তরাধিকারী। মেহেরিন একা লাইব্রেরিতে বসেছিল। তার সামনে ছড়িয়ে রয়েছে পুরনো নথি, ছবি আর সেই পুরনো রূপালি আংটি। তার দীর্ঘ কালো চুলগুলো একপাশে নেমে এসেছে। পরনে ব্ল্যাক কালার টি-শার্ট এবং ব্ল্যাক কালার ট্রাউজার। সাধারণ পোশাকেও তার উপস্থিতি এমন ছিল যে ঘরে ঢুকলে কারো চোখ অচ্ছিন্নতায় তার দিকে চলে যেত। কিন্তু আজ তার সৌন্দর্যের চেয়েও বেশি স্পষ্ট ছিল তার চোখের অস্থিরতা। সে আংটিটা হাতে নিয়ে আবার দেখল। এমেন, এটা আমার নামে কেন? নিজেকে প্রশ্ন করল সে। ঠিক তখন দরজা খুলে গেল। মেহেরিন মাথা তুলল।
আদ্রিয়ান আজও সেই কালো পোশাক, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু গভীর চোখ দুটো যেন ঘরের প্রতিটি জিনিস পরীক্ষা করে দেখছে। তুমি এখানে কি করছো? মেহেরিন বলল, তোমারও তো একই প্রশ্ন করা উচিত। আদ্রিয়ান ধীরে ধীরে এগিয়ে এলো, তার দৃষ্টি গিয়ে থামল আংটির উপর। এটা কোথায় পেলে? গুদাম থেকে। কার কাছ থেকে? কেউ রেখে গিয়েছিল। আদ্রিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল। মেহেরিন এবার সরাসরি জিজ্ঞেস করলো, তুমি কি এই আংটিটা আগে কোথায় দেখেছ? হ্যাঁ। মেহেরিন অবাক। কোথায়? আদ্রিয়ান উত্তর দিল না। আদ্রিয়ান, সে এবার তার দিকে তাকালো। সব প্রশ্নের উত্তর এখন দিলে তুমি পরের প্রশ্নটা করতে পারবা না। মেহেরিন বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় এমন রহস্য করে কথা বলো কেন? আদ্রিয়ানের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল, কারণ সত্য সবসময় সহজ নয়। মেহেরিন কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে প্রচণ্ড শব্দ হলো। ধাম। দুজনেই একসঙ্গে দরজার দিকে তাকালো। একজন পাহারাদার দৌড়ে এসে বলল, কুইন, পূর্ব গেটে হামলা হয়েছে। মেহেরিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কতজন? নিশ্চিত না, কিন্তু তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সব জানে। মেহেরিনের চোখ কঠিন হয়ে গেল। ভিতরের কেউ তথ্য দিচ্ছে। আদ্রিয়ান শান্তভাবে বলল, আমি আগেই বলেছিলাম। মেহেরিন তার দিকে তাকালো। তুমি কি জানো কে? হয়তো। কে? যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। মেহেরিনের মুখ বদলে গেল। পূর্ব গেটে পৌঁছাতেই দেখা গেল পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। গেটের বাইরে কালো পোশাকের একটি দল, কিন্তু এবার তাদের নেতৃত্ব দিচ্ছে একজন নারী, মুখে কালো মুখোশ, হাতে রূপালি আংটি। মেহেরিন তাকে দেখেই থেমে গেল। তুমি কে? মহিলাটি ধীরে মুখোশ খুলল। মেহেরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ সেই মুখটি তার খুব পরিচিত। সাইরা রায়ান, পরিবারের সাইরা রায়ান, আদ্রিয়ানের চাচি, কিন্তু তার চোখে আজ অন্যরকম কঠোরতা। সাইরা মৃদু হেসে বলল, অবশেষে চিনতে পেরেছ। মেহেরিন এক পা এগিয়ে গেল। তুমি এখানে কেন? কারণ এত বছর ধরে তোমাদের দুটো পরিবার একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান সামনে এগিয়ে এলো। সাইরা সাইরা তার দিকে তাকিয়ে বলল, তুমিও অনেক কিছু জানো আদ্রিয়ান। আদ্রিয়ানের চোখ ঠান্ডা হয়ে গেল। তুমি যতটা ভাবছো তার চেয়ে বেশি। সাইরা হেসে বলল, তাহলে বলো, মেহেরিনকে সত্যটা কেন বলছো না? মেহেরিন এবার আদ্রিয়ানের দিকে তাকালো। হ্যাঁ, কেন? আদ্রিয়ান নীরব। সাইরা হঠাৎ হাত তুলল। তার লোকেরা চারদিক থেকে এগিয়ে এলো। মেহেরিনও নিজে দলকে সংকেত দিল। পরের মুহূর্তেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলো। প্রাসাদের উঠান মুহূর্তে বিশৃঙ্খল হয়ে গেল। মেহেরিন দ্রুত এক পা সামনে নিল। আদ্রিয়ান অন্যদিকে তার দলকে নির্দেশ দিতে লাগলো। দুজনের মধ্যে কোনো কথা না হলো। আশ্চর্যভাবে তারা একে অপরের গতিবিধি বুঝে কাজ করছিল। একজন আক্রমণকারী মেহেরিনের দিকে এগিয়ে আসতে আদ্রিয়ান দূর থেকে সতর্ক করল, বামে। মেহেরিন সঙ্গে সঙ্গে সরে গেল। সে ফিরে তাকিয়ে বলল, ধন্যবাদ। আদ্রিয়ান শুধু বলল, মনোযোগ দাও। কিছুক্ষণ পর সাইরা পিছিয়ে যেতে শুরু করল। মেহেরিন তাকে আটকাতে এগিয়ে গেল, কিন্তু সাইরা যাওয়ার আগেই একটি বাক্য বলল, তুমি যাকে বিশ্বাস করতে শুরু করেছ, মেহেরিন। সে আদ্রিয়ানের দিকে তাকালো। সেই মানুষটাই একদিন তোমার সাম্রাজ্যের শেষ কারণ হবে। তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল। মেহেরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ানও কোনো কথা বলল না, কিন্তু তার মুঠোয় তখন একটি পুরনো কাগজ। কেউ খেয়াল করল না, কাগজে লেখা ছিল, চূড়ান্ত উত্তরাধিকারী আদ্রিয়ান রায়ান। আর কাগজের নিচে আরও একটি বাক্য, কিন্তু সিংহাসন পেতে হলে তাকে মেহেরিনকে হারাতে হবে। আদ্রিয়ান কাগজটা ধীরে ভাঁজ করে পকেটে রাখল। তার মুখে কোনো অনুভূতি নেই। মেহেরিনও জানত না, তার সবচেয়ে কাছের মানুষটি এমন একটি সত্য লুকিয়ে রেখেছে যা প্রকাশ পেলে তাদের দুজনের সম্পর্ক বদলে যাবে। আর দূরের অন্ধকারে দাঁড়িয়ে সাইরা ফোনে বলল, ওরা এখনো সত্য জানে না। ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ উত্তর দিল, জানতেও দিও না। আদ্রিয়ান কণ্ঠটি কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, ওকে মেহেরিনের কাছাকাছি যেতে দাও। সাইরা অবাক হয়ে বলল, কেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কারণ সাম্রাজ্য ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় হলো তার রাজাকে তার রানীর বিরুদ্ধে দাঁড় করানো। সাইরার কথাগুলো মেহেরিনের মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। যাকে তুমি বিশ্বাস করতে শুরু করেছ, সেই মানুষটাই একদিন তোমার সাম্রাজ্যের শেষ কারণ হবে। সে বারবার আদ্রিয়ানের দিকে তাকাচ্ছিল। আদ্রিয়ান তখনও
নির্বিকার, যেন কিছুই ঘটেনি। মেহেরিন অবশেষে বলল, সাইরা তোমাকে কি বোঝাতে চেয়েছিল? আরজিয়ান তার দিকে তাকালো। তুমি কি মনে করো আমি তোমাকে প্রশ্ন করেছি আর আমি তোমাকে ভাবার সুযোগ দিলাম? মেহেরিন বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল। তুমি অসম্ভব একজন মানুষ। আরজিয়ান শান্ত গলায় বলল, এটা নতুন কিছু না। কথাটা শুনে মেহেরিনের মুখে অজান্তে সামান্য হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজের হাসি লুকিয়ে ফেলল। আরজিয়ানও কিছু বলল না। তাদের মাঝে নীরবতা অদ্ভুত ছিল। শত্রু, মৃত্যু, নাকি এমন কিছু যার কোনো নাম এখনো তারা কেউ জানে না। পরের দিন সকালে মেহেরিন প্রাসাদের পুরনো অস্ত্রাগারে গেল। সেখানে দেয়াল জুড়ে ঝুলছে পুরনো তরবারি, ঢাল আর বিভিন্ন পরিবারের প্রতীক। আর সঙ্গে ছিল তার বিশ্বস্ত সহচারী নীরা। নীরা নিচু গলায় বলল, কুইন, গত রাতের আক্রমণের পর একটা অদ্ভুত খবর পেয়েছি। কি? আর 17 এর লোকেরা শুধু আমাদের ঘাঁটিগুলোতেই যায়নি। তাহলে তারা রায়ান পরিবারের গোপন ঘাঁটিতেও গিয়েছিল। মেহেরিন থেমে গেল। রায়ান পরিবারের ঘাঁটিতে? জি। মেহেরিনের চোখ সন্দেহ। তাহলে তারা আমাদের দুজনকেই কোনো একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। সেই সন্ধ্যায় আরজিয়ান নিজের গোপন কক্ষে বসেছিল। টেবিলের উপর রাখা ছিল সেই পুরনো কাগজটি। সে আবার খুলল। চূড়ান্ত উত্তরাধিকারী আরজিয়ান রায়ান। সে কাগজটা আগুনে পুড়িয়ে দিল। ঠিক তখন দরজা খুলে তার বিশ্বস্ত সহযোগী রাফি ঢুকল। স্যার। আরজিয়ান তাকালো। বলো। আমরা আর-17 এর একটি গোপন আস্তানা খুঁজে পেয়েছি। কোথায়? নিশ্চিত প্রাসাদের নিচে। আরজিয়ানের চোখ স্থির হয়ে গেল। নিচে? জি। আরজিয়ান একটা পুরনো মানচিত্র সামনে রাখল। এই পথটা প্রাসাদের পুরনো নকশায় ছিল। আরজিয়ান মানচিত্রটা দেখল, তারপর বলল, মেহেরিনকে কিছু বলবে না। রাফি থেমে গেল। কিন্তু স্যার, আমি বলেছি এখনই নয়। সেই রাতেই মেহেরিন নিজের ঘরে একটি চিঠি পেল। চিঠিতে লেখা, যদি সত্য জানতে চাও, আজ রাত 12টায় প্রাসাদের নিচের পুরনো সুড়ঙ্গে এসো, একা। মেহেরিন চিঠিটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নীরবে কালো পোশাক পরে বেরিয়ে পড়ল। সে জানত না কেউ তাকে অনুসরণ করছে। অন্ধকার করিডোরে পেরিয়ে সে পুরনো দেয়ালের সামনে দাঁড়ালো। একটি গোপন পাথর সরাতেই সুড়ঙ্গের দরজা খুলে গেল। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। মেহেরিন ধীরে ধীরে এগিয়ে গেল। কয়েকশো ধাপ পর সে একটি বিশাল ভূগর্ভস্থ কক্ষে পৌঁছালো। দেয়ালে ঝুলছে নিশি সাম্রাজ্যের পুরনো প্রতীক। মাঝখানে একটি পাথরের টেবিল, তার উপর একটি ফাইল। মেহেরিন ফাইলটা খুলল। প্রথম পাতায় মেহেরিন নওশীন ও আরজিয়ান রায়ান। তার বুক ধুক করে উঠল। পরের পাতায় লেখা, 2 পরিবার নয়, 2 উত্তরাধিকারী। আর তার নিচে তাদের আলাদা করে রাখাই ছিল চুক্তির প্রথম শর্ত। মেহেরিনের হাত কেঁপে উঠল। ঠিক তখনই পিছন থেকে পায়ের শব্দ। সে ঘুরে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে আরজিয়ান। মেহেরিন বিস্মিত। তুমি? আরজিয়ান ধীরে সামনে এগিয়ে এলো। এখানে তোমার আসা উচিত ছিল না। মেহেরিন ফাইলটা তুলে ধরল। তুমি জানো এসব? আরজিয়ান চুপ। আরজিয়ান, আমাকে সত্যটা বলো। নীরবতা। তারপর হঠাৎ সুড়ঙ্গের দরজার বাইরে থেকে বন্ধ হয়ে গেল। চারদিক লাল আলো জ্বলে উঠল। দেয়ালের উপর থেকে একে একে ফুটে উঠল অসংখ্য আর-17 চিহ্ন। আরজিয়ান সঙ্গে সঙ্গে মেহেরিনের সামনে দাঁড়ালো। মেহেরিন বলল, এটা কি? আরজিয়ান চারপাশ পর্যবেক্ষণ করে বলল, ফাঁদ। দূর থেকে সেই পরিচিত কণ্ঠ ভেসে এসল, অবশেষে তোমরা দুজনেই একই জায়গায়। মেহেরিন চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আরজিয়ান স্থির কণ্ঠটি আবার বলল, এবার দেখা যাক নিশীথ প্রাসাদের রাজা আর রানীর মধ্যে কে আগে বিশ্বাসঘাতকতা করে। হঠাৎ চারপাশে দরজা খুলে গেল। অন্ধকার থেকে একের পর এক মুখোশধারী বেরিয়ে এলো। মেহেরিন আরজিয়ানের দিকে তাকালো। আরজিয়ানও তার দিকে তাকালো। কেউ কিছু বলল না। তারপর দুজনেই একই সঙ্গে সামনে এগিয়ে গেল। কারণ এই প্রথম তাদের দুজনের সামনে একই শত্রু। কিন্তু তারা জানত না, এই রাতের শেষে তাদের একজন এমন একটি সত্য জানতে চলেছে যা পুরনো নিশি সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে। ভূগর্ভস্থ কক্ষটা মুহূর্তে যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। চারদিক থেকে মুখোশধারীরা এগিয়ে আসছে। মেহেরিন পিছিয়ে গেল না। তার চোখের দৃষ্টি বদলে গেল। শান্ত সুন্দর মুখের আড়ালে লুকিয়ে থাকা সেই কঠিন মাফিয়ানিটি যেন এক মুহূর্তে জেগে উঠল। নিশীথের মানুষকে ভয় দেখিয়ে কেউ কখনো জিততে পারেনি। সে সামনে এগিয়ে গেল।
আদ্রিয়ানও তার পাশে দাঁড়ালো। কয়েক মুহূর্তের মধ্যেই দুজনের চারপাশে সংঘর্ষ শুরু হয়ে গেল। আদ্রিয়ানের প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব করা, আর মেহেরিনের চলনে ছিল দৃঢ়তা আর আত্মবিশ্বাস। একজন মুখোশধারী মেহেরিনের দিকে এগিয়ে এলে আদ্রিয়ান তাকে থামিয়ে দিল। মেহেরিন বিরক্ত হয়ে বলল, আমি নিজেই পারতাম। জানি, তাহলে বাধা দিলে কেন? আদ্রিয়ান তার দিকে না তাকিয়ে বলল, কারণ সময় নষ্ট হচ্ছিল। মেহেরুন কিছু বলল না, কিন্তু তার চোখে তীক্ষ্ণ বিস্ময় ফুটে উঠল। দুজন আবার সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর মুখোশধারীরা পিছিয়ে যেতে শুরু করলো, কিন্তু তাদের নেতা তখনও দাঁড়িয়ে। সে ধীরে মুখোশ খুলল। মেহেরিন চোখ বড় হয়ে গেল। বাবা, ফারহান নরসিন। মেহেরিন যেন কয়েক মুহূর্তের জন্য কথা বলতেই ভুলে গেল। আপনি এখানে? ফারহান তার দিকে তাকিয়ে বললেন, তুমি এখানে আসবে সেটা আমি জানতাম। আপনি R-17 এর সঙ্গে। R-17 এর কোনো সংগঠন নয় মেহেরিন। মেহেরিন থমকে গেল। তাহলে? ফারহান ফিরে দেয়ালের দিকে তাকালেন। এটা একটা উত্তরাধিকার। আদ্রিয়ানের চোখ সরু হয়ে গেল। কাদের? ফারহান এবার তার দিকে তাকালেন। তোমাদের দুজনের। নীরবতা। মেহেরিন ধীরে বলল, আমাদের। ফারহান একটি পুরানো বাক্স খুললেন। ভিতরে ছিল দুইটি আংটি, একটি কালো, একটি রূপালি। নিশির সাম্রাজ্য কখনো শুধু নরসিন পরিবারের ছিল না। তিনি কালো আংটিটি মেহেরিনের দিকে বাড়িয়ে দিলেন। এটা নিশিদের রক্তরেখার প্রতীক। তারপর রূপালি আংটিটি আদ্রিয়ানের দিকে বাড়িয়ে দিলেন। আর এটা রায়ান রক্তরেখার। মেহেরিন হতবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে এত বছর আমাদের পরিবারগুলো একে অপরের শত্রু ছিল কেন? ফারহান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কারণ সত্যিটা লুকিয়ে রাখাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। ঠিক তখনই ওপর থেকে প্রচণ্ড শব্দ হলো। সুড়ঙ্গের ছাদ কেঁপে উঠল। ফারহান চমকে উঠলেন। ওরা এসে গেছে। আদ্রিয়ান জিজ্ঞেস করল, কারা? ফারহান উত্তর দিলেন না, শুধু মেহেরিনের দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটা কথা এখনই জানতে হবে। মেহেরিন এগিয়ে গেল। কি? ফারহান নিচু গলায় বলল, যে ছেলেটাকে তুমি ছোটবেলার ছবিতে দেখেছিলে। তিনি থেমে গেলেন। মেহেরিনের বুক ধক করে উঠল। সে কে? ফারহান ধীরে আদ্রিয়ানের দিকে তাকালেন। তারপর বললেন, সে আদ্রিয়ান নয়। আদ্রিয়ানের চোখে প্রথমবারের মতো কঠিন বিস্ময় ফুটে উঠল। মেহেরিনও স্তব্ধ। ফারহান বললেন, আর সেই ছেলেটাই এখন R-17 এর নেতৃত্ব দিচ্ছে। হঠাৎ পুরো কক্ষের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটি কণ্ঠ ভেসে এলো, বাবা, এত বছর পরেও আপনি মিথ্যা বলছেন। মেহেরিনের শ্বাস আটকে গেল। কণ্ঠটা খুব পরিচিত, কিন্তু কোথায় শুনেছে সে মনে করতে পারছে না। আলো ফিরে আসতেই ফারহান মেঝেতে পড়ে আছেন। দরজা খোলা, কেউ নেই, শুধু দেয়ালে কালো অক্ষরে লেখা, পরের নিশীথে আমি আমার সিংহাসন নিতে আসব। মেহেরিন ছুটে বাবার কাছে গেল। আদ্রিয়ান চারপাশ দেখল, তারপর মেঝে থেকে একটি কালো আংটি তুলে নিল। আংটিটির ভিতরে খোদাই করা AR। আদ্রিয়ান কয়েক সেকেন্ড আংটিটির দিকে তাকিয়ে রইল। মেহেরিন সেটা দেখে বলল, ওটা কার? আদ্রিয়ান ধীরে আংটিটা মুঠোর মধ্যে বন্ধ করল। যে মানুষটাকে আমরা খুঁজছি। সে অন্ধকারের সুড়ঙ্গের দিকে তাকালো। সে আমাদের দুজনের চেয়েও বেশি কিছু জানে। আর ঠিক তখনই দূরে কোথাও একটি হাসির শব্দ শোনা গেল। মেহেরিন বুঝতে পারল R-17 তাদের খুবই কাছে। ভূগর্ভস্থ সুড়ঙ্গে তখন নিস্তব্ধতা। ফারহানকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার বলা শেষ কথাটুকু মেহেরিনের মাথায় বারবার ঘুরছে। সে আদ্রিয়ান নয়। মেহেরিন ধীরে আদ্রিয়ানের দিকে তাকালো। তুমি আগে থেকেই তাকে জানতে? আদ্রিয়ান কোনো উত্তর দিল না। আদ্রিয়ান, সে এবার শান্তভাবে বলল, সব কিছু জানতাম না, কিন্তু কিছু জানতেছিলে। আদ্রিয়ান চুপ করে রইল। এই নীরবতায় মেহেরিনের সন্দেহ আরও বাড়িয়ে দিল। তাহলে তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ? আদ্রিয়ান তার দিকে তাকালো। যেদিন সত্যটা জানবে, সেদিন হয়তো আমাকে আর বিশ্বাস করবে না। মেহেরিনের চোখ কঠিন হয়ে গেল। হয়তো? আদ্রিয়ান উত্তর দিল না। ঠিক তখনই উপর থেকে পায়ের শব্দ শোনা গেল, অনেকগুলো পায়ের শব্দ। মেহেরিন সঙ্গে সঙ্গে সতর্ক হলো। ওরা ফিরে এসেছে। আদ্রিয়ান চারপাশ দেখে বলল, না, তাহলে এবার ওরা আমাদের বের হতে দিতে চায়। মেহেরিন অবাক। কেন? আদ্রিয়ান মেঝের দিকে তাকালো। সেখানে ছোট্ট একটি কালো আলো জ্বলছে, কারণ আসল ফাঁদটা বাইরে। দুজন দ্রুত সুড়ঙ্গের অন্য পথ ধরে এগিয়ে গেল। কিছু দূর যেতেই সামনে একটি বিশাল লোহার দরজা। মেহেরিন দরজাটা খুলতেই থমকে দাঁড়ালো। সামনে একটি পুরনো গুদাম ঘর, কিন্তু গুদামের দেয়ালে ঝলছে শত শত ছবি। নিশির সাম্রাজ্যের মানুষদের ছবি, রায়ান পরিবারের সদস্যদের ছবি, আর মাঝখানে মেহেরিন ও আদ্রিয়ানের ছবি। মেহেরিন ধীরে এগিয়ে গেল। একটি ছবির নিচে লেখা, পর্যবেক্ষণ 17 বছর।
তার বুক কেঁপে উঠল। আমাদের এত বছর ধরে নজরে রাখা হয়েছে। আদ্রিয়ান কোনো উত্তর দিল না। আরেকটি ছবির নিচে লেখা, প্রথম সাক্ষাৎ সফল, তারপর দ্বিতীয় পর্যায় সম্পূর্ণ। মেহেরিন বুঝতে পারল না এগুলো কি। হঠাৎ পিছনে দরজা বন্ধ হয়ে গেল, আলো জ্বলে উঠল। একটি বড় পর্দায় সেই মুখহীন ছায়া দেখা গেল। কণ্ঠ ভেসে এলো, স্বাগতম নিশীথের উত্তরাধিকারীরা। মেহেরিন বলল, সামনে এসো। এখনো নয়। তুমি কি চাও? সিংহাসন। আদ্রিয়ান প্রথমবার কথা বলল। সিংহাসন পেতে হলে এত নাটক করার দরকার নেই। অপর প্রান্ত থেকে হাসি শোনা গেল। তুমি এখনো বুঝতে পারোনি আদ্রিয়ান। কি? সিংহাসন আমার লক্ষ্য নয়। মেহেরিন তাকিয়ে রইল। কণ্ঠটি ধীরে বলল, আমার লক্ষ্য তোমাদের দুজনকে আলাদা করা। পর্দা নিভে গেল। ঠিক তখনই গুদামের দরজা ভেঙে কয়েকজন মুখোশধারী ঢুকে পড়ল। আদ্রিয়ান মেহেরিনকে বলল, পিছনে থাকো। মেহেরিন তৎক্ষণাৎ বলল, আমাকে নির্দেশ দিও না। দুইজন পাশাপাশি দাঁড়ালো। আবার শুরু হলো সংঘর্ষ। মেহেরিন দ্রুত একদিকে এগিয়ে গেল, আদ্রিয়ান অন্যদিকে। কয়েক মুহূর্তের মধ্যে তারা বুঝে গেল আক্রমণকারীরা তাদের হারাতে আসেনি, তারা শুধু সময় নিচ্ছে। ওরা পালানোর পথ তৈরি করছে। মেহেরিন চিৎকার করল। আদ্রিয়ান সঙ্গে সঙ্গে ছুটে গেল, কিন্তু ততক্ষণে একটি কালো গাড়ি গুদামের পিছনের গেট দিয়ে বেরিয়ে গেছে। গাড়ির জানালা দিয়ে একজন হাত বাড়িয়ে কিছু ছুড়ে দিল। মেহেরিন সেটা তুলে নিল। একটা ছোট্ট ছবি। ছবিতে মেহেরিনের মা, তার পাশে রাশেদ রায়ান, আর মাঝখানে সেই অচেনা ছেলেটি। ছবির পেছনে লেখা, তোমার মা জানে সে কে। মেহেরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ছবিটা মুঠোয় চেপে ধরল। আমার মা? আদ্রিয়ান তার দিকে তাকালো। মেহেরিন এবার দৃঢ় গলায় বলল, আমি আজই মায়ের কাছে যাব। আদ্রিয়ান বলল, এখন নয়। কেন? কারণ কেউ ইচ্ছা করেই তোমাকে সেখানে পাঠাতে চাইছে। মেহেরিন থেমে গেল। তার চোখে সন্দেহ। তুমি কি আমাকে আটকাতে চাইছো? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, না। একটু থেমে, আমি শুধু চাই তুমি ভুল দরজায় গিয়ে সত্য খুঁজতে না যাও। মেহেরিন তার চোখের দিকে তাকিয়ে রইল। আদ্রিয়ানের মুখে কোনো আবেগ নেই, কিন্তু তার কথার অর্থ মেহেরিন বুঝতে পারল না। আর সেই রাতে মেহেরিনের মায়ের ফোনে একটি অচেনা নাম্বার থেকে মাত্র একটি বার্তা এলো, আপনার মেয়ে সব জানতে চলেছে। তারপর দ্বিতীয় বার্তা, এবার দেখুন সে কাকে বিশ্বাস করে। বার্তাগুলোর নিচে ছিল সেই একই চিহ্ন, R17। তোমরা তো আরও এর আগে 3টা পার্ট পড়েছ। তোমরা কি গেস করতে পারো R17 কে? গেস করতে পারলে কমেন্ট করো, এবং পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, যাতে আমি ভিডিও দিতে আগ্রহী হই। ধন্যবাদ তোমাদের এত ধৈর্যকারী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।